দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পদার্থবিজ্ঞান ক্লাসে তোমাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজকে তোমাদের পাঠ্য বইয়ের ষষ্ঠ অধ্যায়, যার শিরোনাম বস্তুর উপর তাপের প্রভাব, এর কিছু গাণিতিক সমস্যা নিয়ে কথা বলবো। তোমাদের পরীক্ষাতে যে প্রশ্নগুলো আসে পদার্থবিজ্ঞানে, সাধারণত তার গ এবং ঘ নং প্রশ্নে যে সমস্ত অধ্যায়ে গাণিতিক সমস্যা আছে সে সংক্রান্ত প্রশ্ন থাকে, এবং সেই দুটো প্রশ্নে মোট নম্বর থেকে 7, গতে 3 এবং ঘতে 4। এবং যদি এই দুটো সমস্যার সমাধান করে আমরা যথাযথভাবে উত্তর করতে পারি, তাহলে আমাদের পদার্থবিজ্ঞানে সৃজনশীল অংশে 50-এ 49, 48 নাম্বার পাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো সেই লক্ষ্যে আজকে তোমাদের সাথে আমি কিছু গাণিতিক সমস্যা নিয়ে কথা বলবো। তোমরা এই সমস্যাগুলো দেখে অনুরূপ সমস্যা বাড়িতে প্র্যাকটিস করবে। এরপর যদি বুঝতে কোনো সমস্যা হয় আমার সাথে যোগাযোগ করবে। তাহলে আমরা এখন গাণিতিক সমস্যাগুলো শুরু করি। প্রথম সমস্যাটি হলো, আমি পড়ছি, বিজ্ঞানী সেলসিয়াস যে থার্মোমিটার প্রবর্তন করেছিলেন সেই থার্মোমিটারে বরফের গলনাঙ্ক ছিল 100 ডিগ্রি সেলসিয়াস, পানির স্ফুটনাঙ্ক ছিল 0 ডিগ্রি সেলসিয়াস। সেই থার্মোমিটারের কোন তাপমাত্রায় সেলসিয়াস এবং ফারেনহাইট তাপমাত্রার সমান? এটা যদি বলা হতো এখন যে বর্তমান যে থার্মোমিটার আছে সেই থার্মোমিটারে যদি মাপি আমরা তাপমাত্রা, তাহলে কোন তাপমাত্রাটা থার্মোমিটার সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলে সমান পাঠ দেয়, তাহলে কিন্তু আমরা যে সপ্তম শ্রেণীতে যে সূত্রটা পড়েছিলাম সেই সূত্রের সাহায্যে আমরা সমাধান করে নিতে পারতাম। কিন্তু এটা এভাবে করা যাচ্ছে না, এটা একটু ভিন্নভাবে করতে হবে। তো সমাধানটা একটু দেখে নিই। আমরা ধরি যে তাপমাত্রায় সেলসিয়াস স্কেল এবং ফারেনহাইট স্কেল একই পাঠ দেয়, ওই প্রথম যে থার্মোমিটারটা তৈরি করেছিলেন বিজ্ঞানী সেলসিয়াস, সেটা x ডিগ্রি। তাহলে টিসি টিএফ দুটোই কি x। আমরা এখন লিখতে পারি টিসি মাইনাস 100 by 0 minus 100 is equal to TF minus 32, 0 minus 32। এখানে মাইনাস কেন করা হলো? এটার কারণ হলো, আমরা হিসাব করার সময় যে তাপমাত্রা থেকে শুরু করি, অর্থাৎ হিমাঙ্ক, বরফের যে হিমাঙ্ক, পানির হিমাঙ্ক, বরফের যে গলনাঙ্ক যাকে বলি আমরা, সেটা বাদ দিয়ে দিই। যেহেতু বিজ্ঞানী সেলসিয়াস বরফের গলনাঙ্ক ধরেছে 100 ডিগ্রি, সেই জন্য আমরা টিসি থেকে 100 বাদ দিলাম। আর ফারেনহাইট স্কেলে যেহেতু বরফের গলনাঙ্ক 32, তাই ডান পাশে আমরা টিএফ থেকে 32 বাদ দিলাম। এরপর নিচে যে ভাগটা আমরা করি সেটা হলো স্ফুটনাঙ্ক এবং গলনাঙ্ক, এই দুটো তাপমাত্রার পার্থক্য। ফারেনহাইট স্কেলে স্ফুটনাঙ্ক 32, গলনাঙ্ক পানির স্ফুটনাঙ্ক 212 এবং বরফের গলনাঙ্ক 32, এটা বাদ দিলাম। আবার সেলসিয়াস স্কেলে ঠিক উল্টা, অর্থাৎ এখানে বরফের গলনাঙ্ক 100 এবং স্ফুটনাঙ্ক 0, পানির স্ফুটনাঙ্ক 0, তাই এখানে বাদ দেওয়া হলো 0 থেকে -100। এটা হিসাব নিকাশ করার পরে আমরা সমাধানের যে নিয়ম, সেই নিয়মে হিসাব নিকাশ করার পরে যা পেয়েছি তা হলো 75.71, অর্থাৎ 75.71 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিজ্ঞানী
সেলসিয়াসের আবিষ্কৃত থার্মোমিটার এবং ফারেনহাইটের যে স্কেলে থার্মোমিটার, সেটা দুটোই কি একই রেজাল্ট দিবে। এখানে একটা মাইনাস আছে, সেই মাইনাসটা আসলে হবে না, এটা হবে +75.71। এটা হলো আমাদের প্রথম গাণিতিক সমস্যার সমাধান। এবারের প্রশ্নটা হলো এরকম, একটা উত্তপ্ত 1 গ্রাম ওজনের লোহার টুকরা 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 লিটার পানিতে ছেড়ে দেওয়ার পর পানির তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস বেড়ে গেল। লোহার টুকরাটির তাপমাত্রা কত ছিল? এটা তোমাদের পার্ট 2 এর একটা প্রশ্ন। এই প্রশ্নের উত্তরের জন্য আমাদের যে সূত্র প্রয়োগ করতে হবে সেটা হলো আপেক্ষিক তাপমাত্রা এবং তাপের যে সম্পর্ক, সেই সাথে ভরেরও সম্পর্ক আছে এই সূত্রে, সেই সূত্রটা প্রয়োগ করব আমরা, অর্থাৎ ক্যালোরিমিতির যে মূলনীতি সেটা এখানে প্রয়োগ করব। উত্তপ্ত লোহার টুকরা এখানে তাপ ছেড়ে দিয়েছে এবং পানি সেই তাপটা গ্রহণ করে তার তাপমাত্রা বৃদ্ধি করেছে। তো লোহার টুকরার ভর কতটুকু দেওয়া আছে এখানে? 1 গ্রাম। 1 গ্রাম মানে হলো 1 × 10⁻³ কেজি। পানির তাপমাত্রা ছিল 30 ডিগ্রি সেলসিয়াস, সেটা হলো T1। এরপর মিশ্রণের তাপমাত্রা হলো, অর্থাৎ যেহেতু তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস বেড়েছে, তাহলে মিশ্রণের তাপমাত্রা হলো 45 ডিগ্রি সেলসিয়াস। এই 45 ডিগ্রি সেলসিয়াস কিন্তু লোহারও তাপমাত্রা এবং পানিরও তাপমাত্রা, অর্থাৎ লোহা উত্তপ্ত অবস্থায় ছিল, সেটা তাপ ছেড়ে দিয়ে 45 ডিগ্রি সেলসিয়াসে স্থির হলো এবং পানি সেই তাপটা শোষণ করে 45 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছলো। পানির ভর, যেহেতু 1 লিটার পানি, আমরা জানি 1 লিটার পানির ভর 1 কেজি, তাহলে পানির ভর হলো 1 কেজি। আর আরেকটা জিনিস আমাদের জানতে হয় এই সূত্রে, সেটা হলো আপেক্ষিক তাপ। পানির আপেক্ষিক তাপ আমরা জানি 4200 জুল পার কেজি পার কেলভিন। লোহার আপেক্ষিক তাপ হলো 460 জুল পার কেজি পার কেলভিন। তো লোহার বর্জিত তাপ Q2 হলো M2S2 T2 - Tm। T2 হলো লোহার প্রাথমিক তাপমাত্রা এবং Tm হলো মিশ্রণের তাপমাত্রা। অপরদিকে পানির বর্জিত তাপ, গৃহীত তাপ, সেটা হলো Q1 = M1S1 Tm - T1। ক্যালোরিমিতির মূলনীতি অনুযায়ী আমরা জানি গৃহীত তাপ এবং বর্জিত তাপ সমান। আমরা যদি এখন সমীকরণের যে Q1 এবং Q2-র পরিবর্তে যে রাশিমালা সেগুলো এখানে বসানোর পরে সমস্ত হিসাব নিকাশ করার পর আমরা যে তাপমাত্রাটা পেয়েছি সেটা হলো 1,37,1.52 ডিগ্রি সেলসিয়াস। এটা একটা কাল্পনিক তাপমাত্রা, কারণ লোহার যে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক এটা 1 লাখ, তো এটা কল্পনাই করা যায় না। লোহা বাষ্প হয়ে হয়তো প্লাজমা লেভেলে চলে যাবে, কিন্তু এখানে এই রেজাল্টটা চলে এসেছে। খুব সম্ভবত 1 গ্রাম এটা হবে না, এটা অন্য একটা কিছু হবে। আমি জানি না কেন এইভাবেই দেওয়া আছে। আশা করি পরবর্তী এডিশনে এই বইয়ের সমস্যাটার সংশোধন আমরা পাব। আমরা এবার অন্য আরেকটা প্রশ্ন একটু দেখি। জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 1 গ্রাম বরফে প্রতি সেকেন্ডে যদি 10 জুল করে আমরা তাপ প্রদান করি, তাহলে কতক্ষণ পর পুরোটি বাষ্পীভূত হবে? এখানে আমাকে সময় নির্ণয় করতে হবে বরফ বাষ্পে পরিণত হওয়ার জন্য যে প্রয়োজনীয় সময় সেটা। আমরা যদি বরফে তাপ প্রয়োগ করি ক্রমাগত, প্রথমে বরফ কি করে গলে এবং গলার সময় সে তাপ শোষণ করে, সেই তাপটাকে আমরা বলি বরফ গলনের সুপ্ত তাপ। তারপরে বরফ গলা পানি, এটার তাপমাত্রা হলো 0 ডিগ্রি। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি তাপ শোষণ করে ধীরে ধীরে 100 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছবে। 100 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছার পর সে পুনরায়
বাষ্পীভূত হবে। এবার কিন্তু তাপ শোষণ করে সে তাপমাত্রা বৃদ্ধি করবে না, শুধু অবস্থার পরিবর্তন করবে, অর্থাৎ তরল থেকে বাষ্পে পরিণত হবে। তাহলে এখানে আমার টোটাল তাপটা সে শোষণ করবে 3টি ধাপে। 3টি ধাপে শোষণ করার জন্য কতটুকু তাপ প্রয়োজন সেই তাপটা আমরা আগে হিসাব করব, তারপরে প্রতি সেকেন্ডে 10 জুল করে যদি তাপ দিই ঐকিক নিয়মে আমরা সেই টাইমটা বের করে নেব। যদি তাপমাত্রা বৃদ্ধি না পায়, অর্থাৎ শুধুমাত্র অবস্থার পরিবর্তন হয়, তো সেই ক্ষেত্রে আমাদের যে সূত্র তাপের হিসাবের, সেই সূত্রটা হলো Q=mL। কিউটা হলো তাপ, এম হলো ভর এবং এল হলো সুপ্ত তাপ। সুপ্ত তাপ এটা দুটোই হতে পারে, গলনেরও হতে পারে, বাষ্পীভবনেরও হতে পারে। তো প্রথমে আমরা বের করব বরফ গলতে কতটুকু তাপ লাগে। সূত্রটা হলো Q1=mLF। mLF, এম হলো বরফের ভর 1 গ্রাম, এটাকে কেজিতে আমাদের কনভার্ট করতে হবে। এরপরে LF অর্থাৎ ল্যাটেন্ট হিট অফ ফিউশন, এটা আমাদের জানা থাকতে হবে এবং সেটার মান হলো 3.36 × 10⁵ জুল পার কেজি। দুটোকে গুণ করলে যে রেজাল্টটা পাই আমরা সেটা 336 জুল। আবার আমরা যদি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিকে 100 ডিগ্রি সেলসিয়াসে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে পরিণত করি, তাহলে এইবার যে তাপটা আমরা হিসাব করব সেটা একটু আগে আমরা করে এসেছি। সেটা হলো Q=ms ডেল্টা টি। ডেল্টা টি মানে তাপমাত্রার পার্থক্য, এম হলো বরফ পানির ভর এবং এস হলো পানির আপেক্ষিক তাপ। এই মানগুলো বসালে আমাদের যে তাপের পরিমাণটা পাই সেটা হলো 420 জুল। পুনরায় আমরা বাষ্পীভবনের জন্য কতটুকু তাপ প্রয়োজন সেটা হিসাব করব। একই সূত্র যা ছিল তোমার বরফ গলার জন্য যে সূত্রটা, সেটাই ব্যবহার করব। এখানে শুধু ল্যাটেন্ট হিটটা হবে ভ্যাপারাইজেশনের, অর্থাৎ সূত্র সেম, মানটা একটু ভিন্ন। আমরা জানি ভ্যাপারাইজেশনের যে ল্যাটেন্ট হিট সেটা হলো 22,68,000 জুল। এটাকে হিসাব করার পর এক্ষেত্রে আমরা টোটাল যে হিট প্রয়োজন সেটা হলো 2268 জুল। তো মোট যে গৃহীত তাপ, যেটা বরফ শোষণ করে বাষ্পে পরিণত হলো, সেটা হলো 3024 জুল। এখন যদি আমরা প্রতি সেকেন্ডে 10 জুল করে তাপ দেই তাহলে মোট সময় লাগবে 3024/10 সেকেন্ড, অর্থাৎ 5 মিনিট প্রায়। আমরা বলতে পারি তাহলে 5 মিনিটে আমরা এই বরফটাকে বাষ্পে পরিণত করতে পারবো, যদি এই রেশিওতে তাপ সরবরাহ করে যাই। শিক্ষার্থীবৃন্দ, আমরা এবার আরেকটা নতুন সমস্যার সমাধান করব। এটা থার্মোমিটার সংক্রান্ত একটা সমস্যা। এটা থার্মোমিটার সংক্রান্ত একটি সমস্যা। একটা ত্রুটিপূর্ণ থার্মোমিটার, এর নিম্ন স্থিরাঙ্ক 2 ডিগ্রি এবং ঊর্ধ্ব স্থিরাঙ্ক 98 ডিগ্রি। অর্থাৎ এই থার্মোমিটারে তুমি যদি বরফ গলার তাপমাত্রা বের করতে চাও তাহলে পাবে, যদিও 0 হওয়ার কথা, কিন্তু থার্মোমিটার তোমাকে দেখাবে 2 ডিগ্রি এবং বাষ্পীভবনের যে তাপমাত্রা সেটা দেখাবে 98 ডিগ্রি। যদি আমরা ওই থার্মোমিটারে কোনো একটা পদার্থের তাপমাত্রা পাই 40 ডিগ্রি, তাহলে ফারেনহাইট স্কেলে তার মান কত হবে? একটা জিনিস কিন্তু এখানে দেওয়া হয়নি, সেটা হলো ত্রুটিপূর্ণ থার্মোমিটারটা কি সেলসিয়াস স্কেলের নাকি ফারেনহাইট স্কেলের। তো খুব সম্ভবত এটা সেলসিয়াস স্কেলের, না হলে এখানে উল্লেখ করা থাকতো 200-200-র উপরে থাকতো
স্ফুটনাঙ্ক আর হিমাঙ্ক থাকতো 30-এর আশেপাশে, যেহেতু এখানে 2 এবং 98 দেওয়া, আমরা ধরে নিতে পারি এটা একটা সেলসিয়াস স্কেল, অবশ্য ত্রুটিপূর্ণ। তা আমরা ধরে নিই প্রকৃত তাপমাত্রাটা হলো টিএফ। তো আমরা জানি ঊর্ধ্ব স্থিরাঙ্ক এবং নিম্ন স্থিরাঙ্ক এই দুটোর যে পার্থক্য, সেই পার্থক্য দ্বারা যদি যে কোনো বস্তুর তাপমাত্রার সাথে নিম্ন স্থিরাঙ্কের তাপমাত্রার পার্থক্যকে ভাগ করি, সকল ক্ষেত্রেই সকল স্কেলেই সেই মানটা সমান আসে। তো ফারেনহাইট স্কেলে যেহেতু নিম্ন স্থিরাঙ্ক 32 ডিগ্রি আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক এবং নিম্ন স্থিরাঙ্কের পার্থক্য 180 ডিগ্রি, তাহলে আমরা টিএফ -32/180 যদি নেই, আর ত্রুটিপূর্ণ যে স্কেল সেখানে আমরা এই পার্থক্যটা নেব 40-2 এবং নিচে ভাগ করব 98-2 দিয়ে। ক্যালকুলেশন করার পরে যে তাপমাত্রাটা আমরা পাই সেটা হলো 103.25 ডিগ্রি ফারেনহাইট। আজকে আমরা আরেকটা সমস্যার সমাধান করতেছি, সেটা হলো তাপমাত্রা পরিবর্তন সংক্রান্ত, অর্থাৎ একটা স্কেলের তাপমাত্রাকে যদি আরেকটা স্কেলের তাপমাত্রা আমরা কনভার্ট করি সেটা কত হয় তা একটু দেখে নিই আমরা। বলা হচ্ছে কোনো তাপমাত্রার ফারেনহাইট ও কেলভিন স্কেলে একই পাঠ পাওয়া যায়। কোন তাপমাত্রায় ফারেনহাইট এবং কেলভিন স্কেলে একই পাঠ পাওয়া যায়, এটা একটা প্রশ্ন। আমরা ধরে নিই সেই তাপমাত্রাটা হলো x ডিগ্রি। সূত্র সেই আগেরটাই, TF -32/180 is equal to TK -273/100। এখানে যদি আমরা একটু হিসাব নিকাশ করি, TK এবং TF এর পরিবর্তে x বসিয়ে, তাহলে এখানে যে আমরা মানটা পাচ্ছি তা হলো 574.25, অর্থাৎ 574.25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফারেনহাইট স্কেল এবং কেলভিন স্কেলে একই তাপমাত্রা প্রদর্শন করে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে সামান্য কিছু গাণিতিক সমস্যা নিয়ে আজকে আলোচনা করেছি। তোমরা বাড়িতে নিজেরা একটু প্র্যাকটিস করবে। যদি বুঝতে সমস্যা হয় স্কুল খোলার পর আমার সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করবে, তখন আশা করা যায় তোমাদের সমস্যাগুলোর সমাধান আমি করে দিতে পারবো। তো সেই পর্যন্ত সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।